মনে রে কৃষি কাজে জানো না, এমন মানব জমিন রইল পচি, আবাদি করিলে ফলিত সোনা। ওরে মনে রে কৃষি কাজে জানো না, রাজকুমারী পশ্চিমবাংলা স্বয়ংবর সভা যাই। 1.5 বিঘে জমি ছিল, বিছিয়ে দিয়েছি, ধুতি পাঞ্জাবি কিনেছি। একবার যদি রাজকুমারী আমার গলায় মালা দিয়ে দেয়, আমি হব রাজার জামাই, খাবে আমার কামাই। দুর্গা দুর্গতে না আসিনি মা গো, তুমি মুখ তুলে চেয়েও মা। যদি একবার রাজকুমারী আমার মালায় গলা খুলো না কে গো, খুলো খুলো না কে গো, আমার খুরু বলছি কেন? খুলো ভালো পাং 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 জাগি। আগে তো কখনো দেখি নাই এত বলে ধু আগে তো কখনো দেখি না। যা 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 যাবে কোথায়? তোর শাশুড়িকে সাত ঘাইছে আঁকাবো না। তোর শাশুড়ি এই তো, এই তো তোর শাশুড়ি না, তোর শাশুড়ি লয়। ভালো আছো? চরিত্রটা ঠিক 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 হতে পারছো না কেন? আমি কি তোর শাশুড়িকে ধরতে গেছিলাম? আগা মানে বলছি ইচ্ছে করে কে 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 বলছি আবার ঠেকছি তো আসো আসল কথা বলো। চলে কথা সকালবেলা শুভ কাজে চললাম, মিথ্যা কথা বলা যাবে না। কোথায় চললাম জানিস? কোথা? রাজকুমারী পুষ্পমালা স্বয়ংবর সভা। কি সেই স্বয়ংবর সভায় আমি যাচ্ছি বর হয়ে। রাজকুমারী যদি একবার আমার গলায় মালা দিয়ে দেয়, আমি হব রাজার জামাই, খাবে কে আমার কামাই। কে বুঝো? চাকরি গেছে আজকে মানে তুমি বিয়ে করবা বুঝো? হারামজাদা, দাঁতের সঙ্গে বিয়ের সঙ্গে সম্পর্ক, দাঁতের সঙ্গে বিয়ের সঙ্গে চুমু খাবো মুখে আর বউ রাখবো ইয়েতে। তোর আবার ইয়ে করা কি দরকার? হারামজাদা আমি বুড়ো একবার সোনা করতে দেখেছিস শালা? বুড়ো তুমি আমার সঙ্গে লড়বা? আমি পুষুবি করে আমি কেমন দিলাম? শালা আমার সঙ্গে লড়তে না বাবা, ঠিক আছে ঠিক আছে। শুয়োরের বাচ্চা না বাবা, সরিয়ে যা শালা হারামি। না হেরে গেলাম আমি। কেমন দিলাম? শালা আমার সঙ্গে লড়তে ধরলাম
তলায় পড়লাম, তলায় পড়ে পড়ে এমন দিয়েছি শালারা আন্ডা প্যানের দড়ি ছিঁড়ে দিয়েছি। যাবি আমার রাস্তায় খুলে দেবে, ল্যাংট হয়ে বেড়াবে। হারাম জাদা আমার সঙ্গে, ও মাগো ওরে মাজাই লেগেছে তো। ওরে শালা তোকে সাপে খাবে রে, তোর মাথায় বাজ বসবে, তোর লাউটে হবে, তোর মায়ের আই বড় তো ছেলে হবে। আমাকে মেলি হারাম জাদা কুত্তা কার রে, শালা মেলি আমাকে শালা কুত্তা কার রে। দাঁড়া তোর ব্যবস্থা করছি। একবার রাজকুমারীর সঙ্গে আমার বিয়ে হোক, তোর ব্যবস্থা করছি। আমি বিয়ে করবো। সবাই আমি চুপ 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 বসে যাও, চুপ চুপ যাবো না। আরে তুমি এখানে কি করছো? খবরটা খুঁজে বলবি না, হ্যাঁ আমার ছোট ভাই বলবি। আমার বয়স কত? হ্যাঁ আমার বয়স কত? ছে 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 96। 96 তো আমার ছিঁড়ে দেওয়া হয়েছে। আর আমরা 96 কে খুরো আজ কুমার আসেন কি গুলি তুলতে গেছে? আমার বয়স কত? এই তো আমি পরশুদিন পলিও খেলাম। হ্যাঁ আমি পরশুদিন পলিও খেলাম। খুরো হ্যাঁ? আজ কুমার আসেন কেন? ও কি গুলি তুলতে গেছে? রাজকুমারী আমার পিতা ভয়ঙ্কর সবার আয়োজন করেছে। এই তো কত সুন্দর সুন্দর যুবরাজ, কত সুন্দর সুন্দর রাজারা এই রাজ সিংহাসনে উপবেশন করে আছে। আমি জানি না এই হাতের গাঁথামালা কাকে পরাবো। আমাকে আমাকে কুমু কুমু আমি জানি না মালাকা হারাম জাদা কোথা গলে পরাবো মন ভরা। আমি জানি না মালাকা গলে পরাবো মন ভরা। আমি জানি না মালাকা গলে পরাবো মন ভরা।
ডিস্টার্ব করো না, আমাকে মারা দেবা, আমাকে মারা দেবে ধরবো না, আমাকে ধরো, তুই এটা কি হলো? আমাদের খাটাখানি সার হলো। করলে কি সব গেল? চুপ শালা। এটা কি হলো? তুই শালা মারামারি করলে ফাঁকে মজা মেরে দিলে। এই যে পুরো ভালো নামে ভালো। তুই শালা তো বান্দর রে। এই, তুমি কে হে? আমি হ্যাঁ, আমি একজন শিকারী। শিকারি? হ্যাঁ, শিকারী। তুমি শিকার করার জায়গা? এটা হচ্ছে স্বয়ংবর সভা, এখানে রাজপুত্ররা আসবে। আমি কে জানো? কে তুমি? আমি ধর্মরাজ পুত্র। ধর্মরাজ পুত্র তোমার নাম? কাঞ্চন। কি জং? না, তোর মাই লণ্ঠন। আমার নাম যুবরাজ কাঞ্চন। তুমি যুবরাজ কাঞ্চন? আমি ধর্মরাজ পুত্র। ও, কিন্তু কি করবো বলো, আমি শিকারী যাচ্ছিলাম, হ্যাঁ। স্বয়ংবর সবাই এসে দেখছি রাজকন্যা মালাটা আমাকে দিয়েছে। আমরা কি দে 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 খারাপ একটু ভালো। পুষ্প আমি ভালো সেখানে খুঁড়ো কে ভালো কে ভালো? তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি একদম হনুর মতো দেখতে। মুভ 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 খুঁড়ো আর আপনারা খুঁজু 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 দেখতে হিজু। আমি দেখতে কেমন? তুমি, হ্যাঁ, তুমি কেমন দেখতে জানো? কেমন? তুমি দেখতে হচ্ছ একদম বুড়ো বাঁদরে। কানুন নাচবি কানুন ও কানুন নাচবি কানুন বিষয় কানুন এ সাগরান দিয়ে বলেছিলাম কানুন আদায় দিয়েছে সেই আদা খেয়ে কানুন এই গাদা গাদা হাঁকতে লেগেছে ও কানুন নাচবি। শালো বাঁধো, আমি বাঁধো? অপমান। যা যা হবে হোক হ্যাঁ, অপমান আমরা করতাল করবো অপমান। করতাল মহারাজ, মহারাজ, মহারাজ। কি হয়েছে এই স্বয়ংবর সবাই এত চিৎকার চেঁচিমেচি কেন? আপনার মেয়ে কি করেছে? কি হয়েছে কি করেছে? আমরা কি হয়েছে মহারাজ? কি হয়েছে? আপনার ওই চকচক দেহ দেই আপনার রাজপ্রাসাদ আলোকিত আলোকিত হয়ে গেছে, কিন্তু আপনার একমাত্র কন্যা কন্যা কি করেছে? হ্যাঁ, এমন আমরা কাজ করতে থাকতে- ধুলোতে ধুলোকিত করে দিয়েছে, চোখে সব আমরা অন্ধকার থাকতে দেখছে। করি। অপমান অপমান? হ্যাঁ, অপমান আমার একমাত্র আদরের মেয়ে তোমাদেরকে অপমান করেছে? হয়েছে দেখুন। কি হয়েছে? খুড়ো আমরা রাজপুত্র থাকতে হ্যাঁ আপনার কন্যা হ্যাঁ। একটা শিকারীর গলে মালা দিয়েছে। এ কি মা পুষ্প? এ কি আমি শুনছি? তুমি এত বিভিন্ন রাজ্য থেকে আসা রাজপুত্ররা আছে? এ দোষ নয়, দোষ এই শালা। হ্যাঁ, মালা খুলে দে। শেষ করো। দাঁড়ান দাঁড়ান, রাজপুত্ররা তোমরা একটু শান্ত হও, আমি দেখছি। মা পুষ্প, এই সময় শান্ত হওয়া বলুন যায় না। পিতা। তুমি এই স্বয়ংবর সবাই এক শিকারীর গলায় মালা দিয়েছো? আগে হ্যাঁ পিতা। মা পুষ্প, আমার নাম বিষ্ণুরাজ। এই রাজ্যের সমস্ত প্রজারা আমাকে চেনে, তাই তুমি এই মুহূর্তে ওই শিকারীর গলা থেকে মালাটা খুলে তুমি যে কোনো রাজ্যের রাজপুত্রের গলায় তুমি পরিয়ে দাও। আগে না পিতা, যে যুবকের গলায় আমি একবার মালা পরিয়ে দিয়েছি তাকে আমি স্বামীত্বে বরণ করে নিয়েছি। দ্বিতীয়বার সেই মালা খুলে আর কোনো যুবকের গলায় আমি দিতে পারবো মা না। পুষ্প, ও যুবক নয়, ও শিকারী। ও যুবক নয়, শিকারী। আমি হ্যান্ডসাম। এ হারামজাদা হ্যান্ডসাম, এই শালা কোথাকার রে? আপনি হ্যান্ডসাম না, ও হ্যান্ডসাম। মা শোনো, বলুন পিতা। তোমার পিতা বিষ্ণুরাজ, তার একটা মান সম্মান আছে। ওই মালা খুলে পরিয়ে দেন আমাদের গলায়। এই স্বয়ংবর সভার আয়োজন এই জন্যই করেছিলাম, বিভিন্ন রাজ্য থেকে আসা রাজপুত্রের যে যাকে তোমার পছন্দ তার
গলায় তুমি মালাটা পরিয়ে দিলে। সেইভাবে দেওয়া হয়েছিল। তা যদি না করেন আমরা বিদ্রোহ ঘোষণা করব। আমরা প্রজা মালা দেবে জীবন না? নিবে না যুবরাজ, না দেব না, মারা দেবে না? না দেব না, দেব না, দেব না। শুনুন মহারাজ, আপনার মেয়ে যেভাবে আমাদেরকে অপমান করলো, আজ থেকে আপনার বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করব। এই সমস্ত প্রজারা আপনাকে কেউ খাজনা দেবো না। খাওয়ানো দেবো কে? ঘোড়া ঘাস শুকাইতে দেবো না। আজ থেকে আমরা বিষ্ণুরাজকে রাজা বলে মানছি না, মানবো না, মানছি না, মানছি না। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। এ কি মা পুষ্প, পিতা, আমি তোমার পিতা, এত খরচা করেও আমি তোমার স্বয়ংবর সভার আয়োজন করেছিলাম, আর তুমি কি না এত রাজ্যের রাজপুত্র থাকতে তুমি সামান্য একটা শিকারীর গলায় মালা পরিয়ে দিয়েছো। পিতা, যাকে আমি এই মালা পরিয়ে বিবাহ করেছি, স্বামীত্বে বরণ করে নিয়েছি, তাকে আমি অবজ্ঞা করতে পারবো না পিতা। মা পুষ্প! আপনার আদেশ আমি রাখতে পারলাম না পিতা। মা পুষ্প, তুমি দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছো, তাই তোমার পিতার মান সম্মানের কথা তোমার আজ আর মনে নেই। পিতা, তাই শোনো মা, আমি তোমাকে এই মুহূর্তে অনুমতি দিচ্ছি, পিতা, আমার চোখের সামনে ওই শিকারীর গলা থেকে তুমি মালা খুলে নাও। না, না পিতা, না। আমার প্রাণ থাকতে ওই শিকারীর গলা থেকে মালা খুলে অন্য কোনো যুবকের গলায় আমি দিতে পারবো না মা পিতা। পুষ্প, তাহলে তোমার পিতার শেষ কথা তুমি শুনে রাখো। পিতা, তুমি যদি ওই শিকারীর গলা থেকে মালা খুলে না নাও, পিতা, তাহলে এই মুহূর্তে আমি ঘোষণা করে যাচ্ছি, পিতা! আমি তোমাকে তেজ্য কন্যা বলে ঘোষণা করে পিতা, না, এত বড় আদেশ আপনি করবেন না পিতা। অন্যায় ভয় কাঞ্চন, ভয় নেই। রাজকন্যা মা পুষ্পমালা, পুষ্প, তোমার পিতা কিন্তু জানতে চাইলো না যে ছদ্মবেশে আমি কে, কি আমার পরিচয়। তুমি ঠিকই বলেছো। তবে তুমি চোখের জল ফেলো না, চোখের জল মোছো। তুমি যখন সকলের সাক্ষাতে মালা দিয়েছো, আমিও সকলের সাক্ষাতে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছি। তাই আজ স্বয়ংবর সভায় দাঁড়িয়ে সকলের সাক্ষাতে আমি প্রতিজ্ঞা করছি, যুবরাজ কাঞ্চন জীবনে কখনো কোনোদিন পুষ্পমালার চোখের জল ঝরতে দেবে না। ভাই কাঞ্চন, এসো। চলো কুমার। শুধু শুধু রানীর মর্যাদা দিয়ে নয়, আজ সঙ্গে করে নিয়ে যাবে তোমার দাদা, তোমার পিতা, মাঘী পূর্ণিমায় তোমাকে রাজসিংহাসনে বসাবে। আজ পুত্রবধূ হবে রাজমাতা, তুমি হবে রাজকুমার, রাজ্যাভিষেক হবে, আর সেনাপতি চন্দ্রসেন নিয়ে যাবে তার ভাতৃবধূকে বরণ করে। তাহলে এসো। সাত দিন অতিবাহিত হতে চললো, আমার জ্যেষ্ঠ পুত্র কাঞ্চন এখনো পর্যন্ত ফিরে এলো না। তবে কি গভীর বনানীর মাঝে তার বিপদ হয়েছে? রানী শিবানী, আমার মনটা কেন যে কোগাইছে আমি নিজেও ভেবে পাচ্ছি আপনার না। আশীর্বাদ যখন যুবরাজ কাঞ্চনের মস্তকে আছে, কাঞ্চনের কোনো বিপদই হবে না মহারাজ। সে সুস্থ সবল ভাবে আবার রাজ্যে ফিরে আসবে। তাহলে কেউ অনুমান সত্য মহারাজ, আপনার সেনাপতি পুত্র চন্দ্রসেন নির্বিঘ্নেই ফিরে এসেছে শিকার করে। ফিরে এসেছে? হ্যাঁ, তাহলে বাইরে অপেক্ষা নয়, পাঠিয়ে দাও, আমি আমার পুত্রের মুখদর্শন আমি করতে চাই। বেশ, আমি আপনার আদেশ যখন পেয়েছি, এই মুহূর্তে আপনার পুত্রকে পাঠিয়ে দিচ্ছি। যাও 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 যাও, তুমি পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। আমার অভিবাদন পিতা। একই পুত্র, তুমি দূরে কেন? তুমি আবার একই পুত্র, গভীর বনানীর মাঝে তুমি মৃগ শিকার করতে গিয়ে তুমি কাকে শিকার করে নিয়ে এসেছো? তাহলে শুনুন পিতা, ওর স্বয়ংবর সভা ছিল, সেই স্বয়ংবর সভায় গিয়ে সকলের সাক্ষাতে ওকে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছি, ও আমাকে বড়মাল্য দান করে। কোন জাতের না কোন জাতের মেয়ে তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছো? না পিতা না, ছোট জাতের মেয়ে নয়, ওর পরিচয় বিষ্ণু রাজার একমাত্র কন্যা, নাম ওর পুষ্পমালা। তাও আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না, আমি তার মুখ থেকে জানতে চাই সে কে। বলো তো, বলো তো মাম, তোমার পিতার নাম কি? আগে আমার পিতার নাম হচ্ছে বিষ্ণুরাজ। বিষ্ণু রাজা? তুমি রাজার কন্যা? আগে হ্যাঁ। রানী শিবানী, আমার পুত্র গভীর বনানীর মাঝে মৃগ শিকার করতে গিয়ে বিষ্ণু রাজার একমাত্র কন্যাকে সে বিবাহ করে নিয়ে এসেছে।
আর অপেক্ষা নয়, সন্তান যখন বিবাহ করে নিয়ে এসেছেন, বরণ ডালা সাজিয়ে তোমার পুত্র বধূকে তুমি বরণ করে নাও। মহারাজ, বরণ করার আদেশ আমার মস্তকে আপনি অর্পণ করছেন। হ্যাঁ, তবে তোমার শুনুন আদেশ। মহারাজ, বরণ যদি করতে হয়, অনেক দাস দাসী আছে, তাদেরকে আপনি আদেশ করুন, তারা বরণ ডালা সাজিয়ে নিয়ে আপনার পুত্রবধূকে বরণ করে রাজঅন্তঃপুরে নিয়ে যাবে। রানী শিবানী, থাক থাক, দুঃখ করো না, দুঃখ করো না। রাজ্যের প্রত্যেকটা মানুষ জানতে পারলো না, আনন্দ উৎসব হলো না, সেও অভিমান করে এইভাবে কথা বলছি। যাক, আমি এই মুহূর্তে আরো যারা দাস দাসী আছেন তাদেরকে আমি এখানে আনায়ন করে তোমাকে বরণ ডালা সাজিয়ে অবশ্যই নিয়ে যাবে। যে আছিস এদিকে বরণ ডালা সাজিয়ে মহারাজ, আমার কথা শুনে হয়তো আপনি ক্রোধান্বিত হচ্ছেন। আসুন বধূমাতা, তোমাকে আমি নিয়ে যাব বরণ ডালা সাজিয়ে নয়, আমি তোমাকে বরণ করে নিয়ে যাব রাজঅন্তঃপুরে বিশ্বের ডালা দিয়ে। একজনে বসুমালা, কি ব্যাপার? তোমার মাতা এহেন কথা কেন বললো? যাকে দেখলে এ আমার নিজের মা নয়। ছেলেবেলা নিজের মাকে আমি হারিয়েছি। মা আমার বেঁচে থাকলে তোমাকে কত আদর যত্ন স্নেহ দিত, কিন্তু বিশ্বাস করো, এ মা সৎ মা হলেও খুব ভালো মা। হ্যাঁ, দেখবে দুদিন পর ঠিক হয়ে যাবে, আর তোমাকে আপন করে সে নিশ্চয় কাছে টেনে নেবে। চলো রাজকন্যা, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। কোথায় জানো? কোথায় নিয়ে যাবে কুমার? আজ তোমার আমার মিষ্টি মধুর রাত, ফুলসজ্জার ঘর, তাই তোমাকে আমি সেই ফুলসজ্জার ঘরে নিয়ে যাব। লজ্জা, এত লজ্জা কিসের? আজ আমাদের মধুর ফুলসজ্জা রাত, তুমি আমায় সেই ফুলসজ্জায় নিয়ে যাবে, আমার লজ্জা করে না বুঝি? ও নগরে রাজকন্যা, এসো আমার কাছে, আমি তোমায় লয়ে যাব। তুমি আমার লয়ে যাবে ফুলসজ্জার ঘরে, নগরে রাজকন্যা, এসো আমার কাছে, নগরে রাজকন্যা, এসো আমার কাছে। ও লাজে মুখ নত করে দূরে সরে থাকো, বলো তুমি ও গো প্রিয়া, ভালোবাসো না গো। লাজে মুখ নত করে দূরে সরে থাকো, বলো তুমি ও গো প্রিয়া, ভালোবাসো না গো। স্বপ্নের ঘর বাঁধবো মোরা, স্বপ্নের ঘর বাঁধবো মোরা, এই ভুবনের মাঝে নগরে রাজকন্যা, এসো আমার কাছে, নগরে রাজকন্যা, এসো আমার কাছে। আমি তোমায় লয়ে যাব, আমি তোমায় লয়ে যাব, ফুলসজ্জা ঘরে, নগরে রাজকন্যা, এসো আমার কাছে, নগরে রাজকন্যা, এসো আমার কাছে। La la
পারবে কেমন করে, তা পারবে কেমন করে রানীমা? এই কি সেনাপতি চন্দ্রসেন, আকাশে মেঘ ডাকতে জল? হ্যাঁ, পশ্চিম আসমানে একখানা কালো মেঘ জমেছে। তাই নাকি? হ্যাঁ, আপনার জ্যেষ্ঠ পুত্র কাঞ্চনকে রাজ সিংহাসনে বসাবে, আর আপনার ছেলে অমর হবে পথের ভিখারি। না আহ! না চন্দ্রসেন, তা কোনোদিনই হতে পারে না। ওই রাজ সিংহাসন যদি প্রাপ্য হয়, একমাত্র আমার পুত্র অমরই প্রাপ্য হবে। কিন্তু সে কেমন করে সম্ভব? পার্কিং একটা টোটো আছে, গান নিয়ে যান। পার্কিং একটা টোটো আছে, গান নিয়ে যান। শোনো চন্দ্রসেন, আমি যে বুদ্ধি দেবো সেই বুদ্ধি কি নিতে পারবে? তুমি আমাকে বুদ্ধি দেবে? বলো, এমন কি বুদ্ধি তুমি আমাকে দিতে চাও? সেই বুদ্ধিতে যদি আমি তোমার কথা মতন চলি, তাহলে এই রাজ সিংহাসন আমি করায়ত্ত করতে পারবো। বলো তুমি কি বলতে চাও? তাহলে শুনুন রানীমা, রাজা হবে পথের ভিখারি, আর অমল হবে রাজা, কাঞ্চন হবে রাজ্য সারা। এ কেমন করে সম্ভব? তার বিনিময়ে আমি কি পাবো? আরে এর বিনিময়ে আবার কি পাবে? যদি তুমি ঠিক মতন আমাকে এই যুক্তি দাও, তাহলে পরে এই অর্ধেক রাজত্ব পাবে, আর প্রয়োজনে রানী শিবানীকে তুমি পাবে। শাবাশ! এটাই তো আমি চেয়েছিলাম। একদিকে ধর্মরাজ্যের রাজ সিংহাসন, আর একদিকে রানীর শিবানী। বেশ, রাজাকে করবো আমি বন্দি। কাঞ্চন যখন মৃগ শিকার করতে যাবে, তুমি শুধু শয়ন কক্ষে থেকে চিৎকার করবে, আর কাঞ্চন ছুটে গেলে তাকে জড়িয়ে পেলাম। বেশ বেশ, তাই হবে সেনাপতি চন্দ্রসেন, তাই হবে। তোমার যুক্তিতেই আমি চলবো, আর তোমাকে কিছু বলতে হবে না। কেমন করে যে কাঞ্চনের মাথায় কলঙ্কের পসরা চাপাতে হয়, তারা রানী শিবানী ভালো করে জানে। কে আছিস? দাসী জবাকে আমার কাছে পাঠিয়ে দে। প্রমাণ চাই, সেনাপতি প্রমাণ চাই। ওই দাসী জবাকে আমি বলবো, সে আমার কথা মতন কাজ করবে। তার আগে রানী শিবানী চিৎকার করে আপনার সঙ্গে তবেই হবে কলঙ্ক। তাই হবে। চলো সেনাপতি, আমরা সেই সুযোগের অপেক্ষায়। রানী শিবানী, একদিকে ধর্মরাজ্যের রাজ সিংহাসন, আর একদিকে তোমার রূপ লাবণ্য ভরা যৌবন। আমি করব কাঞ্চনকে রাজ্য হারা, রাজা হবে অন্ধকার কারাগারে বন্দী। আমি পাবো তোমাকে আর তোমার পুত্র অমলকে শেষ পর্যায়ে তার জীবনটা শেষ করে দেবো। আর তা যদি না পারি, বৃথায় আমার নাম সেনাপতি চন্দ্রসেন। প্রতিদিন আমি মা কমলার মন্দিরে পুজো করতে আসি। তাই তো আজও আমি মা কমলার মন্দিরে এসেছি। আমি মা কমলাকে আজ মনেই প্রাণে ডাক। ও প্রাণী প্রিয়, এ তোমার স্বামীর কণ্ঠস্বর। কোথায় যাচ্ছ প্রিয়ে? ফুলের ডালা লয়ে হাতে, শীঘ্র এসে প্রিয়ে খেতে দাও মোরে, শীঘ্র এসে প্রিয়ে খেতে দাও মোরে।
যেতে দাও স্বামী, এ কি স্বামী, এই অসময়ে তুমি আমার কাছে খাবার চাইছো কেন? চাইছি। তুমি কি জানো না আমি প্রতিনিয়ত মা কমলার মন্দিরে এসে মায়ের পুজো করি। আজ পুজো সমাপন না করে আমি তোমাকে আহার দিই কেমন করে? এই কথা তাহলে তুমি পূজা সেরে আমায় খেতে দেবে, তাই তো? হ্যাঁ স্বামী। দাঁড়া রাজকন্যা, তার পূর্বে আমি জানতে চাই, রাজবধূ তুমি ছল ছয় নয়নে কোথায় যাচ্ছ? তোমার দুই চোখে জল বলো, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি স্বামী, আমার কিছু হয়নি, ও নিয়ে তুমি চিন্তা করো না। তবে একটা কথা, আমি যতক্ষণ না পর্যন্ত মা কমলার পুজো দেব ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে আহার দিতে পারবো না। তাহলে চলো একসঙ্গেই যাই। বেশ, তাহলে চলো স্বামী, তুমি আর আমি দুজনে মা কমলার মন্দিরে গিয়ে মায়ের পুজো সমাপন করব, তারপর তোমায় খেতে দেব। এসো স্বামী। আমি কি দেখছি, রাজকন্যা পুষ্পমালা দুই চোখে জল। আমি একদিন প্রতিজ্ঞা করেছিলাম কখনো কোনোদিন রাজকন্যার চোখে জল ঝরতে দেবো না। তাহলে কি আমার রাজ্যের কোনো লোক কিছু বলেছিল? না না, আমাকে জানতে হবে। যদি রাজকন্যার মনে কেউ ব্যথা দিয়ে থাকে, তাহলে সবাই তাকে ক্ষমা করলো, যুবরাজ কাঞ্চন কখনোই তাকে ক্ষমা আমার মনকে আমি বোঝাতে পারছি না। ওই তো এই নিষিদ্ধ রাতে আমার পক্ষে আমি আছি, ওই অদূর থেকে লক্ষ্য করা যাচ্ছে যে ওই কাঞ্চনে চলে যাচ্ছে ওই পুষ্পমালার কক্ষে প্রবেশ করতে। মা গো মা, তোমার চিন্তা নেই, আমার চিন্তা নেই। তোমার একমাত্র সন্তান আছে, তোমার এই সন্তান তোমাকে নিশ্চয় সুস্থ করে তুলবে মা। মা, সত্যি বলছো? তুমি আমাকে সুস্থ করে তুলবে হ্যাঁ, কাঞ্চন? হ্যাঁ। সত্যি বলছো? হ্যাঁ। কাঞ্চন, এ আমি কি দেখছি? আমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতা, আজ রাতের অন্ধকারে তোমার মায়ের সম্পর্কে প্রবেশ করে তুমি তোমার মাকে চন্দ্রসেন, কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো তুমি? আমি যা দেখলাম, কি দেখেছো? দেখলাম তোমার মায়ের সতীত্ব নিতে উদ্যত। চন্দ্রসেন, করো, কুলাঙ্গা। মা শুধু একবার বলো মা, চন্দ্রসেন যা বলছে সে কথা সম্পূর্ণ মিথ্যা। না না যুবরাজ কাঞ্চন, মা, সম্পূর্ণ মিথ্যা নয়। ওই সেনাপতি চন্দ্রসেন যা বলছে উচ্চ গলায় চিৎকার করে মা। সম্পূর্ণ সত্য। মা। তুমি আমার কক্ষে প্রবেশ করে আমার সতীত্ব নাশ করার জন্য উদ্যত। আমি আর এক মুহূর্ত সহ্য করবো না। দূর হয়ে যাও কাঞ্চন, তুমি আমাকে স্পর্শ করবে না, তুমি আমাকে মা বলে ডাকবে না, তুমি ওই পাপ করবে। আমি মা ডাক শুনতে চাই না। আমি এই মুহূর্তে যাবো ছুটতে ছুটতে ওই রাজসভায়, ওই রাজার কাছে, মহারাজের কাছে আমি বিচার চাইবো। আমি দেখবো মহারাজ তার স্ত্রীর অপরাধ বিচার কি করে কিনা। এই পাপ মুখে তুমি আমাকে দাদা বলে ডাকবে না। তোমার এই পাপ মুখে তোমার মাকে মা বলে ডাকবে না। তুমি একটা কুলাঙ্গা, তুমি একটা অসৎ, চরিত্রহীন। লজ্জা করে না? ছি! এত সুন্দর একটা রূপবতী স্ত্রীকে রানীর মর্যাদা দিয়ে এনেছো, আজ তুমি তাকেও পরিত্যাগ করে তুমি তোমার মায়ের সতীত্ব নিতে এসেছো। বলো না, বলো না চন্দ্রসেন, ওই পাপ কথা উচ্চারণ করো না। ওই পাপ কথা শুনলে আকাশটা ভেঙে মাটির পৃথিবীতে পড়বে। তোমার মুখে এই পাপ কথা শুনলে যুবকের কোন সন্তান আর কখনো মাকে মা বলে ডাকবে না। তাই তাকে মা বলে রেখেছি। সেই মায়ের নামে আমার নামে মিথ্যা কলঙ্ক না না, তোমার এই পাপ মুখ আমি দেখতে চাই না। ও আকাশ, এখনই তুমি
ভেঙে পড়ে ওর মস্তকে। ওগো মস্ত, তুমি এখনই পুত্রপাত করো। মাতাল, তুমি নিস্তব্ধ হয়ে যাও। পুরন্দর, নিশ্চয় চলে গেল আমার মা, চলে গেল আমার পিতার কাছে আমার বিচার চাইতে। বুঝতে পেরেছি মা, মাঘে পূর্ণিমায় পিতা ঘোষণা করেছে আমাকে সিংহাসনে বসে রাজা বলে ঘোষণা করেছে। তাই তোমার অভিমানে তুমি আমার মাথায় মিথ্যা কলঙ্ক দিলে। তাই হোক মা, তাই হোক। আমি চাই না রাজা হতে, চাই না রাজ সিংহাসন। মাগো, তোমার দেওয়ার শাস্তি আমি নত মস্তকে মেনে নিয়ে এই রাজ্য থেকে বহু দূরে চলে যাব। তবু তাকে মা বলে রেখেছি, সেই মাকে আমি কলঙ্ক। কি চারিদিকে অমঙ্গলের ছায়া, কাল ভৈরবীটা আর ডাকছে নাম, তবে কি আমার রাজ্যে অমঙ্গল নেমে আসছে? কে কে মহারাজ, এ কি রানী মহা শিবানী, বিচার চাইতে তুমি এসেছো? হ্যাঁ মহারাজ। কিসের বিচার? কিসের বিচার আপনি জানতে চান? হ্যাঁ। আমার মুখের কথা আপনি বিশ্বাস করবেন মহারাজ? তবে বলো, শুনুন, কি হয়েছে? যদি বলি আপনার জ্যেষ্ঠ পুত্র অন্যায় করেছে, আর সেই বিচার আপনাকেই করতে হবে। তুমি আমায় হাসালে রানী শিবানী, তুমি আমায় হাসালে। সন্তান মায়ের কাছে অপরাধ করেছে? হ্যাঁ মহারাজ। সন্তান তো মায়ের আর বাবার কাছে অপরাধ অন্যায় করে থাকে। যদি ছোটখাটো অন্যায় করে থাকে, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। না মহারাজ, ছোট অন্যায় করেনি যুবরাজ কাঞ্চন। সেই অন্যায়ের কথা যদি আপনি শুনেন, হয়তো আকাশটা মরমর শব্দে ভেঙে পড়বে আপনার মাথায়, পায়ের তলায় গড়িয়ে পড়ে যাবে। আজ আজ আপনি বধির হয়ে যাবেন মহারাজ। এই কথা কি হয়েছে শিবানী বলো, আমি তোমার মুখ থেকেই শুনতে চাই। আপনি শুনতে চান? হ্যাঁ, শুনতে চাই। তবে শুনেন মহারাজ, আমি আমার শয়ন কক্ষে নিদ্রা যাচ্ছিলাম, এমন সময় আমি হয়তো ঘুমে নিদ্রা ঘরে আর্তনাদ করে উঠেছিলাম, আর যুবরাজ কাঞ্চন ছুটতে ছুটতে আমার কক্ষে প্রবেশ করে আমার সতীত্ব নাশ করার জন্য উদ্যত হয়েছে। মিথ্যে কথা তুমি সৎমা, তাই ওই সৎ সন্তানের মাথায় তুমি কলঙ্কের বোঝা চাপিয়ে দিচ্ছ। মহারানী, তুমি এইরকম ভুল করো না। আমার কাঞ্চন কখনো এত বড় অপরাধ করতে পারে না। হ্যাঁ মহারাজ, আর সৎ মা বলেই তো কথাটা বলবার সাহস পেলাম মহারাজ। যুবরাজ কাঞ্চন আমার প্রতি যে অসৎ ব্যবহার করেছে, এরপরে কি কোনো মাথা চুপ করে থাকতে পারে মহারাজ? তাই আইনের কাছে নিয়ে আপনাকে বিচার করতে হবে। রানী শিবানী, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। তাই এর নাকি? কোনো প্রমাণ আছে? হ্যাঁ মহারাজ, রানী শিবানী এমন কাজ করে, সে প্রমাণ রেখে কাজ করে। আপনি প্রমাণ চান মহারাজ? প্রমাণ ছাড়া বিচার বেশ। করি না। আপনাকে প্রমাণ দেওয়ার জন্য, আপনার অন্তরে বিশ্বাস জাগানোর জন্য আপনি আপনি ডাকুন আমার ওই বিশ্বস্ত দাসীকে। কে আছে? জবাই দেবে তার। দাসীকে পাঠিয়ে দে। হে মহারাজ, আমাকে ডেকেছেন মহারাজ? আমি তোমায় ডেকেছি, তোমাকে লালন পালন করে মানুষ করেছি। মহারাজ। এখানকার অনেক দায়িত্ব তোমার মাথাতে আছে। হে মহারাজ। তোমার মহারানী যে কথাটা বলছেন, সেই কথা কি সত্য? তুমি কি দেখেছো? হে মহারাজ, মহারাজ আমি সত্যি বলছি মহারাজ, রাজামশাই ঢুকেছিল মহারাজ। কতটুকু খেয়েছো না পাওনি? না মহারাজ। মহারাজ ঢুকেছে। যাও, বেরিয়ে যাও এখান থেকে। তোমাদের মুখ দর্শন আমি করতে চাই না। প্রত্যেকটা মানুষের মনে যেন হিংসার আগুন দাও দাও করে জ্বলে উঠছে। তাই তো আমার একমাত্র সন্তানকে কেউ তারা দেখতে পাচ্ছে না। ওরা কলঙ্কের বোঝা আমার সন্তানের মাথায় চাপিয়ে দিতে। এখনো প্রমাণ আছে। এখনো প্রমাণ? আপনার সেনাপতি চন্দ্রসেন প্রমাণ আছে। সেন, তুমি আমায় হাসালে। চন্দ্রসেন প্রমাণ দেবে? হ্যাঁ মহারাজ। কে আছিস? সেনাপতি চন্দ্রসেনকে পাঠিয়ে দে। ও
তোমায় স্মরণ করেছি। বলুন কেন, কিসের জন্য? সেনাপতি চন্দ্রসেন, আগামী কল্লই তুমি কি দেখেছো? তুমি কিছু দেখেছো মহারাজ, না শুনেছো? মহারাজ বলতে আমার চিবাটা আড়ষ্ট হয়ে আসছে। কেন আড়ষ্ট হবে? মহারাজ, আমি যা দেখেছি তা তা মুখে আমি উচ্চারণ করতে পারছি না। করতে তোমাকে হবে, মহারাজ। নির্দ্বিধায় তোমাকে বলতে হবে। বলো কি হয়েছে? তাহলে শুনুন মহারাজ, আপনার জ্যেষ্ঠ পুত্র কাঞ্চন আগামী মাঘী পূর্ণিমায় যাকে রাজ সিংহাসনে বসাবার চেয়েছিলেন, সেই যুবরাজ কাঞ্চন আপনার সুবর্ণ সুযোগ বুঝে তার মায়ের শয়নকক্ষে প্রবেশ করে তার সতীত্ব তোমার মুখ দিয়ে এই কথাটা বলতে তোমার জিভটা আড়ষ্ট হয়ে উঠলো না? তোমাকে একদিন রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে লালন পালন করে মানুষ করে আমি সেনাপতির পদে পদস্থ করেছি। শেষ পর্যন্ত আমার সন্তানের মাথায় কলম করে বোঝা চাপিয়ে দিতে তোমার তা করলো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও রাজপ্রাসাদ থেকে। আমি চলেই যাচ্ছি মহারাজ, তবে যাবার সময় একটা কথা বলে যান। কি? আপনার নিজের পুত্রের যদি আপনি বিচার না করেন, তাহলে আমি আপনার রাজপথ দিয়ে চিৎকার করতে করতে বলে যাব, আপনি ভীরু, আপনি কাপুরুষ। তাই নিজের পুত্রের বিচার আপনি নিজের রাজা হয়ে করেন। সদাই বলবেন উঠা পুরুষ। এইভাবে আমি আমার সন্তানের বিচার আমি কখনোই করতে পারবো না। আমি অক্ষম। ভুলে যাবেন না, আপনি এই রাজ্যের রাজা, ন্যায়দণ্ড হাতে নিয়ে রাজ সিংহাসনে উপবেশন করে আপনি সূক্ষ্ম বিচার করেন। তাই নিজের পুত্র বলে বিচার না করে আপনাকে চাকরি করে বলবেন। কিন্তু রানী শিবানী কিন্তু ক্ষমা করবে না মহারাজ। আপনি যদি বিচার না করেন, এই মতে রাজপথে নেমে যাব, উচ্চ কণ্ঠে চিৎকার করে বলবো, এই রাজ্যের রাজা স্বাস রোমাঞ্চক দাও। প্রত্যেকের সাথে একই কথা বলল। প্রকৃত অপরাধী যাকে তোমরা সাজিয়েছ, আমি তার মুখ থেকেই শুনতে চাই। কে আছিস? জ্যেষ্ঠ পুত্র কাঞ্চনকে এখানে পাঠিয়ে দে। আমার ডেকেছেন পিতা? আর তোমায় ডেকেছি পুত্র। ছিন্ন বেশ, মলিন কেশ, ছলো ছলো আখিতে তোমার জল ঝরে পড়ছে। পুত্র, এই বিচারের আসনে বসে এই রাজ্যের গরিব বড়লোক প্রত্যেকটা মানুষের ন্যায় তুলা দণ্ডে আমি বিচার করি। পুত্র, আজ তোমার বিচারের জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। তোমার একটা মুখের কথার উপরে তোমার বেঁচে থাকা এবং মরে যাওয়াটা নির্ভর করছে। বলো তো পুত্র, এরা যে কথা বলছে সে কথাকে সত্য? আগামী কল্লই তুমি তোমার মায়ের স্বয়ং কক্ষে তুমি প্রবেশ করেছ। বলো, বলো পুত্র, বলো। পিতা, জীবনে কখনো কোনোদিন মিথ্যার আশ্রয় নিইনি, জানি। আর আজও নেব না পিতা। গত নিশীথে আমি একবার আমার মায়ের কক্ষে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম পিতা। না 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 না, এই কথা তুমি ফিরিয়ে নাও, এই কথা তুমি ফিরিয়ে নাও। তুমি জানো না তোমার কত বড় শাস্তি হয়ে যেতে পারে। কিন্তু যেটা সত্যি সেটা তো মিথ্যা হতে পারে না পিতা। আমি যে সত্যি আমার মায়ের কাছে গিয়েছিলাম। রানী শিবানী, রানী শিবানী, অবুঝ সন্তান ঘুমের ঘরে যদি তোমার স্বয়ং কক্ষে গিয়ে থাকে, এটাও তো তোমার সন্তান। তাই তুমি একে ক্ষমা করে দাও। শুনুন মহারাজ, উপযুক্ত সন্তান হয়ে যদি ভুল করে, সে ভুলের সংশোধন কিন্তু কোনোদিন করা যায় না মহারাজ। যদি আমার পুত্র অমল করত এই অপরাধ, তাহলে মনে হয় আমিও আর ধীর হয়ে থাকতে পারতাম না। তা যুবরাজ কাঞ্চনের যেমন বিচার প্রার্থী হয়ে আপনার কাছে দাঁড়িয়েছি, তেমনি একদিন অমলের বিচার প্রার্থী হয়ে আপনার
রানী শিবানী, আমি অক্ষম, আমি পারলাম না আমার পুত্রের বিচার করতে। তাই এই মুহূর্তে আমার পুত্রের বিচার করার দায়িত্বটা যদি আমি তোমার উপরে অর্পণ করি। আপনি যদি বিচার করতে অক্ষম হন, তাহলে যুবরাজ কাঞ্চনের বিচার করার জন্য দায়িত্ব আমার মস্তক অর্পণ করুন। বেশ, খুব ভালো কথা বলেছ। তাই যদি হয়, আমার পৃথ্বী প্রদত্ত রাজ সিংহাসনে তুমি উপবেশন করো, আমি কাঠের পুতুলিকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বিচার দেখব। আপনার মুখের কথা আমি বিশ্বাস করি না মহারাজ। আপনি ইষ্ট দেবতার নামে প্রতিজ্ঞা করে বলুন, কাঞ্চনের যে বিচার করব, সেই বিচার আপনি কষ্ট পুত্তলিকা সমদণ্ডায়মান হয়ে আপনি শুধু দেখেই যাবেন, কোনো প্রতিবাদ করবেন না। রানী শিবানী, আমি ঠাকুরের পদতলে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি জল স্পর্শ করি না। আমি কোনো খাবার আমার মুখে তুলে নিই না। আমার 33 কোটি দেবতার কাছে হাত তুলে আমি শপথ করে বললাম, তুমি যে বিচার করবে আমি কাঠের পুতুলের ন্যায় আমি সেই বিচার আমি দেখবো। রানী শিবানী, তাই হবে মহারাজ। এসো। এই রাজ্যের সিংহাসনে যখন আমি বিচার করার জন্য উপবেশন করেছি, আজ আমি ন্যায়দণ্ড হাতে নিয়ে ওই যুবরাজ কাঞ্চনের বিচার আমি করব। তবে যুবরাজ কাঞ্চনের বিচার কি হবে জানেন? ওর একমাত্র শাস্তি হবে যুবরাজ কাঞ্চনের মৃত্যুদণ্ড। না রানী, না 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 না, এইরকম কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে ওকে মৃত্যুদণ্ড থেকে নিয়ে দিও না। তুমি যদি এইভাবে মৃত্যু থেকে পাঠিয়ে দাও, তাহলে কোনো সন্তান তাকে মা বলে ডাকবে না, আর তাকে মা ডাকতে যেন হারিয়ে যাবে। তাই আমি তোমার স্বামী হয়ে আমি তোমার কাছে করজোড়ে বিনতি করি। শুনুন মহারাজ, বৃদ্ধ স্বামী আর ছিন্ন বসন তুই একই সমান। বৃদ্ধ স্বামী ছিন্ন বস্ত্র। হ্যাঁ, তাই এই মুহূর্তে কে আছিস, ঘাতককে আমার কাছে পাঠিয়ে দে। আপনি আমায় স্মরণ করেছেন মহারাজ। না রে ঘাতক, আমি নয়, তোকে স্মরণ করেছেন তোদেরই মা মহারানী। আমি তোমায় স্মরণ করেছি ঘাতক। আজকে আমি যে আদেশ তোমাকে করব, সেই আদেশ তোমাকে নতমস্তকে পালন করতে হবে। আমি তো হুকুমের দাস, হুকুম পালন করাই হচ্ছে আমার কাজ। হ্যাঁ ঘাতক, সব সময় মায়ের চরণে তলে পড়ে থাকি মাগো। আজ আজ মা হয়ে তুমি আমায় ডেকেছো, বলো মা, বলো কি আমায় করতে হবে? তবে শোনো শোনো ঘাতক, এই মুহূর্তে নৌ শৃঙ্খলে ওই যুবরাজ কাঞ্চনকে বন্দি করে নিয়ে যাবে মর্তভূমিতে। সেইখানে তার চিরচ্ছেদ করে তাজা রক্ত নিয়ে আসবে। সেই তাজা রক্ত আমার পায়ে তুমি আস্থা করিয়ে দেবে। যুবরাজ কাঞ্চনের হাতে লোহার শৃঙ্খল পরিয়ে নিয়ে যেতে হবে বদ্ধভূমিতে। হ্যাঁ হ্যাঁ ঘাতক, তাকে মায়ের চরণে বলি দিয়ে তাজা তপ্ত রক্ত এনে দিতে হবে, আর সেই রক্তে আলতা পড়বে। হ্যাঁ। তুমি কি আমায় পরীক্ষা করছো মাগো? তুমি কি আমায় পরীক্ষা করছো? না ঘাতক, যুবরাজ কাঞ্চনকে না খাইয়ে তুমি খাও না, তাকে ঘুম না পারিয়ে তুমি নিজে ঘুমাও না, আর সেই যুবরাজ কাঞ্চনকে আমি বন্দি করব। তুমি জানো না ঘাতক, দুধ কলা দিয়ে কাল সাপ আমি পুষেছিলাম। কাল সাপ? আমি কোনোদিন ভাবতেও পারিনি সেই কাল সাপ একদিন বড় হয়ে আমার বুকে ছাগল মারবে। তাই যুবরাজ কাঞ্চন যে অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি হচ্ছে প্রাণদণ্ড। যুবরাজ কাঞ্চন, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি হুকুমের দাস, দাসত্বের কাছে মনুষ্যত্বের কোনো মূল্য নেই। হাত দুটো বাড়িয়ে দাও, তোমার ওই কচি হাতে লোহার শৃঙ্খল পরিয়ে তোমাকে টানতে টানতে নিয়ে যাব
পদ্মভূমি মায়ের চরণে। রাজকন্যা রাজকন্যা পুষ্পমালা মন্দিরে পূজা দিচ্ছে। সে যদি জানতে পারে তার স্বামীকে লৌহ জিঞ্জিরে আবদ্ধ করে দিবে বদ্ধভূমিতে নিয়ে যাচ্ছ, তাহলে হতভাগিনী চোখের জলে বুক ভাসিয়ে দেবে। তাই আমার পুষ্পমালা এই কথা শোনার পূর্বে তুই আমাকে নিয়ে চলো। পিতা কে? পিতা পিতা তা গো পুষ্প কোন দোষেতে দোষী করে পিতা দিতেছেন সাজা। আমাকে নয়, আমার কাছে চোখের জল ফেলে তুই লাভ পাবি না রে। যদি পায়ে ধরে কান্না করে স্বামীর মুক্তি চাস, তাহলে মা মহারাজের কাছে যা। করেছে স্বামী গো, দাঁড়াও মা, আমি জানতে চাই একের অপরাধে কজনের শাস্তি হয়? যদি তাই হয় অপরাধী আমি, শাস্তি আমার প্রাপ্য। কিন্তু পুষ্পমালাকে লাথি মারছো কেন? কিসের জন্য? ঠিকই করেছি যুবরাজ কাঞ্চন, যে আঘাত তোমাকে করতে পারেনি, তাই তো সেই আঘাত তোমার স্ত্রীকে করছি। ভুল করছো না, ভুল করছো তুমি পুষ্পমালা। ওঠো ওঠো প্রাণ প্রিয়ে, উঠিয়া কথা বলো গো। ও না জানি আছে প্রিয়ে, কি আছে পালে গো।
এসেছো প্রাণ প্রিয়ে উঠিয়া কথা বলো ও না জানি কি আছে প্রিয়ে কি আছে পালে বন্দি যদি না থাকিতা সাথী মাকে শিক্ষা দিতাম গো ও না জানি কি আছে প্রিয়ে কি আছে পালে বন্দি যদি না থাকিতা সাথী মাকে শিক্ষা দিতাম গো ও না জানি কি আছে কি আছে পালে গো। আর সময় নেই যুবরাজ কাঞ্চন, চলে যাচ্ছি পুষ্পমালা, চলে যাচ্ছি। যাওয়ার পূর্বে তোমাকে বলে যাই পুষ্পমালা, এখানে চোখের জল ফেলে কোনো লাভ নেই। যদি পারো তোমার চোখের জল মন্দিরে যে দেবতা আছে সেই দেবতার কাছে ফেলে বলো, ওগো ঠাকুর, এই পৃথিবীর মধ্যে কোন সন্তানকে মাতৃহারা করে যেন সৎ মায়ের কোলে তুলে দিব না, কোন সন্তানকে সৎ মায়ের কোলে। যে মন্দিরে দেবতা নেই সেই মন্দিরে পুরোহিতের কোনো প্রয়োজন নেই। আমি এখানে থাকবো না মা, আমি এখানে থাকবো না। সত্যি যদি আমি সত্যি জানি, আমার স্বামীকে যদি আমি ভালোবেসে থাকি, আমার স্বামীকে আমি ঠিক ফিরিয়ে নিয়ে আসবো, আমার স্বামীকে আমি ঠিক ফিরিয়ে।
ঘাতক, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার কচি হাত ধরে আমি পথ চলা শিখিয়েছি, তোমার সঙ্গে কত না খেলা করেছি। আজ এমন একটা কাজ করি, যে হাত ধরে তোমাকে চলা শিখিয়েছি সেই হাতেই তোমাকে বলি করতে হবে। মৃত্যুর আগে তুমি কিছু খেতে চাও? না ঘাতক, কিছু দেখতে চাও? হ্যাঁ, দেখার বড় স্বাদ ছিল। যে মায়ের কোলে জন্ম নিলাম, যে মা আমাকে পৃথিবীর আলো বাতাস দেখালো, পারবে মৃত্যুর পূর্বে আমার সেই মাকে একবার দেখাতে? কাঞ্চন, পারবে না ঘাতক, পারবে না। তবু মৃত্যুর পূর্বে ঘাতক তোকে একটা কথা বলে যাব। বল। শিশুকালে মাতা হারা ও ঘাতক আমার কেহ নাই রে, ও মোর ঘাতক রে। শিশুকালে মাতা ঘাতক আমার কেহ নাই রে, ও মোর ঘাতক রে। কোথায় আছো বাজনবী, মাগো দেখে যাও আমারে, ও মোর মাতা গো। তোমার দুলায় কাঁদে আজি, ও মা তোমার লাগি গো, ও মোর মাতা গো। শিশুকালে মাতা হারা ঘাতক আমার কেহ নাই রে, ও মোর ঘাতক রে। ঘাতক, মৃত্যুর সময় হয়ে গেছে, হত্যা করো। জয় জয় মা ভবানী। ভবানী, জয় মা।
কোনো মূল্য নেই, তাই তুমি আমার কাজ করতে দাও। জয় মা ভবানী, জয় মা ভবানী। তুমি ধর্মের পিতা গো, ও ঘাতক কি বললি রে? এই হতভাগী, কি বললি তুই আমায় বাবা বলে ডাকলি? বল তো মা, আরেকবার বল, আরেকবার বাবা বলে ডাক না। কেউ কোনোদিন এত বড় সম্পর্ক বলে ডাকে নেই রে। যেই দেখেছে আঙুল দেখিয়ে আমায় তিরস্কার করেছে, বলছে ওই দেখ চলে যাচ্ছে একটা নরহত্যাকারী জাল্লা। পিতা, সত্যি আজ আমি তোমার পিতা বলে সম্বোধন করেছি। বলো তো পিতা, আমি যদি সত্যি তোমার নিজের মেয়ে হতাম, তাহলে কি তুমি পারতে? তুমি কি পারতে তোমার নিজের মেয়েকে বৈধ করে রেখে দিতে? তুমি কি পারতে নিজের মেয়েকে, নিজের মেয়ের সীমন্তের সিঁদুর মুছে দিতে? তুমি কি পারতে নিজের মেয়ের হাতের শঙ্খ বলো? না রে, না রে হতভাগী, পারতাম না। আজ আজ তুই আমার ভুলটা ভেঙে দিচ্ছিস মা। আমার আমায় বাবা বলে ডেকে এই বুকের ভিতর যে আগুন আমার দাও দাও করে জ্বলছিল, সেই আগুনটা তুই আমায় নিভিয়ে দিয়েছিস। আয় মা আয়, আজ আজ আমি কাহরি কথা শুনবো না। যে হাতে আমি লোহার শৃঙ্খল পরিয়েছিলাম যুবরাজ কাঞ্চনকে, সেই হাতেই আমি যুবরাজ কাঞ্চনকে মুক্তি দিলাম। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না পৃথিবীতে। যে পৃথিবীর মুখে মা সন্তানের আমি মিথ্যা কলঙ্ক চাপিয়ে দেয়, সেই পৃথিবীতে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। স্বামী, এ তুমি কি বলছো স্বামী? তুমি যদি এই পৃথিবীর বুকে বাঁচতে না চাও, তাহলে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো স্বামী? তুমি যে আমার সব, তুমি আমার ধ্যান জ্ঞান, তুমি আমার মন প্রাণ, তুমি আমার সব কিছু। হ্যাঁ। তোমায় ছাড়া আমি কেমন করে বাঁচবো? আরে কি বলছো হতভাগী, কুসুমালা? যুবরাজ কাঞ্চন, ঘাতক, কলঙ্কের বোঝা মস্তকে নিয়ে মরে যাওয়াটা বড় কথা নয়। জন্ম নিয়েছি তখন মরতে একদিন হবে, তবে সত্যটা প্রমাণ করি। প্রমাণ? হ্যাঁ প্রমাণ। এই দেশ নয়, এই মুহূর্তে এই রাজ্য ছেড়ে তোমরা অনেক দূরে চলে যাও। ঠিকই বলেছো ঘাতক, বেঁচে থাকতে হবে। একদিন সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে যুবরাজ কাঞ্চন নিষ্পাপ নিষ্কলঙ্ক, সে কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। কিন্তু কোথায় যাব আমরা? জানি না। যে যে রাজ্যে মানুষ মানুষকে ভালোবাসে সেই রাজ্যে কিন্তু রাস্তায় যাবে, যদি ক্ষুধা পায় পুকুরে জল খেয়ে থাকবে। যদি যদি কোনো বিপদ আসে সম্মুখে, তোমাদের কেউ থাকবে না, সেখানে আমিও থাকবো না। সেই মুহূর্তে কি করবে জানো? যদি কোনো বিপদে পড়ে থাকো, সেই মুহূর্তে ডাকবে দয়াল হরিকে। ঠিক বলেছো ঘাতক। যার কেউ নেই তার হচ্ছে দয়াল হরি। তাই চলো কুসুমালা, দয়াল হরির নাম করতে করতে আমাদের এই রাজ্য ছেড়ে বহু দূরে চলে যায়। ও দয়াল বলে ও মন প্রাণ কাঁদে রে হায়। কুল কলঙ্কে ভয় ঘিরে আছে ফুল কলঙ্কে ঘিরে আছে।
হয়ে সন্তানের রক্ত দিয়ে আলতা পড়বে। রক্ত! রক্ত চাই, তাজা তপ্ত রক্ত। রক্ত কোথায় পাবো? রক্ত না পেলে শান্তি হবে না। হয়তো 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 একটা কুকুর চলে যাচ্ছে, ওই কুকুরটা কেটে তাজা তপ্ত রক্ত ওই রাক্ষসী মা। এখনো তো কেউ এলো না। না না, একই রানী শিবানী, শেষ পর্যন্ত তোমার সন্তানের রক্ত দেখতেও তুমি দ্বিধা করলে না। না মহারাজ। একেই তো বলে মা নয় রাক্ষসী। মহারাজ! হ্যাঁ, তুমি একটা রাক্ষসী, আজ থেকে কেউ তোমাকে মা বলে ডাকবে না। ঘাতক বেইমানি করে নেই মা গো, ঘাতক কথা মতো রানী মায়ের কথা মতো কাজ করেছে। কই দেখি, এই যে এই সমস্ত প্রসাদ রাখো। আর একটি সবকিছু দিয়ে দিলাম, তাজা তপ্ত রক্ত। কি হলো? তুই কি চাস? আর আজ বড় আনন্দ, আমার খুব আনন্দ হচ্ছে তো। আমি যা চাইবো তাই দেবে। হ্যাঁ, তুই এত বড় কাজ করেছিস, এই রানী শিবানীর কাছে যা চাইবি আজকে দিনে তোকে তাই দেবে। বাহ, আমিও খুব খুশি। আজ আমি একটা জিনিস চাই মা, কি আজ চাস? আমি চাই কি চাস? মুক্তি। বাঁচাও! আজ তুই মুক্তি চাই, এ কাজ আর করবো না মা। কেন ঘাতক? মা গো, মা হয়ে সন্তানকে যে ঘাতকের হাতে জল্লাদের হাতে তুলে দেয়, সে মা নয়, সে হচ্ছে রাক্ষসী। ঘাতক! হ্যাঁ মা, হ্যাঁ। যদি যদি কোথাও কাজ না পাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করব। যদি ভিক্ষাও না দেয়, শেষে কি করবো জানিস? বিষ খেয়ে নিজেকে শেষ হয়ে যাব। যে রাজ্যে মা নিজের সন্তানকে জল্লাদের হাতে তুলে দেয়, সে রাজ্যে থাকবো না মা গো। মহাসুখে দিন যাপন করছিস সেই রাজ্যে, যা রাজ্যের বাইরে গিয়ে তবে তো অনুভব করতে পারবি। বাহ! তুই পৃথিবীর অতি চমৎকার, অতি চমৎকার রানী। আজ তোমার সন্তানের রক্ত পায়ে তুমি আলতার মতো পড়ে নিলে। মহারাজ, আমি যে প্রতিজ্ঞা করেছিলাম যে যুবরাজের কাঞ্চনে তাজা রক্ত, কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না, আমি কিছুতেই তোমাকে ক্ষমা করব না। এই মুহূর্তে সন্তানের প্রতিশোধ নিতেম আমি তোমাকে কারাগারে পাঠিয়ে দেবো। কি আছিস? সেনাপতি চন্দ্রসেনকে পাঠিয়ে দে। আপনি আবার কেন স্মরণ করলেন মহারাজ? এই মহারানীর হাতে শিকল পরিয়ে টানতে টানতে অন্ধকার কারাগারে নিয়ে যাও। দিনান্তে পোড়া রুটি দেবে, ঠান্ডা জলের পরিবর্তে দেবে গরম জল, একটা চামড়া চাবুকের আঘাত। অবশেষে চাই ওই রাক্ষসী পিশাচিনীর আমি রক্ত দেখতে চাই। চন্দ্রসেন! তা হয় না চিত্তরাজা। চন্দ্রসেন! আমি জানো যা বলি তাই কিন্তু কর্মে পাই। ঠিক আছে, ঠিক আছে। তাই তুমি চিত্তরাজা, তুমি ওই মহারাজের আদেশ পালন করবে না রানী শিবানীর আদেশ পালন করবে? তুমি কার? চিত্তরাজা, যে পারে বাবা হয়ে পুত্রের তাজা রক্ত দেখতে, যে মা পারে সেই পিত্ত রাজার হাতে সিংহাসন শুনে টানতে টানতে গেল অন্ধকার কারাগারে। প্রয়োজন হলে রানীমার আদেশ আমি বলো, সেনাপতি চন্দ্রসেন, রাজপুত্র শোকে উন্মাদ হয়ে গেছে, তাই মহারাজকে তুমি এক্ষুনি লৌহ শৃঙ্খল দিয়ে বন্দী করো। থাক, 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 থাক। আমি বন্দিত্ব স্বীকার করলাম সেনাপতি চন্দ্রসেন, খরচ। আমি বন্দিত্ব স্বীকার করলাম। রানী শিবানী,
একটা কথা আমার বারবার মনে পড়ছে। ত্রিকালজ্ঞ পণ্ডিত ছিলাম, কে জানো? কে? বলতে পারো? রাবণ। ওটো চোটো রাবণকে এই পৃথিবীর বুকে কেউ মারতে পারত না, কিন্তু রাবণের মুখ দিয়ে যে কথা উচ্চারণ হয়েছিল তাতেই তার মৃত্যু হয়েছিল। অকালে অকাল বাঁধনের আয়োজন করেছিলাম, সেদিন কি বলেছিল জানো? রাম তার মুখ দিয়ে বের করেছিল, রাম রামানুজ অনগ্রহস্থ রাবণস্য বদাধ্যায় সায়ুধ বাহিনী দেবী দুর্গাই নমঃ। ওই কথার জন্যে রামের মৃত্যু হয়েছিল। আমি তো বড় ভুল করেছি। আমার রানী মরে যাওয়ার পর বারবার বলেছিল, ওগো তুমি দ্বিতীয় দ্বার গ্রহণ করো না। সেদিন যদি দ্বিতীয় দ্বার না গ্রহণ করে বিশ্বের প্রতিজ্ঞা করতাম তাহলে বড় ভালোই করতাম। বিশ্ব কি বলেছিল জানো? রাজসভার মধ্যে দাঁড়িয়ে তার পিতার সম্মুখে মাথাটা উঁচু করে বলেছিল, শান্ত হও পিতৃরূপী মোর ভগবান, স্বর্গ হতে তুমি বড় স্বর্গ ধর্মসার, জীবনের যাত্রা পথে জানিয়েছে শ্রেষ্ঠ সুখ ত্যাগ ও পরহিতি। কুমার ওই হ্যার ব্যাকুল দেবতা ঊর্ধ্ব হতে চায় পানে, সর্বংশহার ইষ্টলা ধরণী বৈকুণ্ঠে উঠিয়াছে গোলক বিহারী। মা হতে জাননি জাহ্নবী, শক্তি দাও ঐক্যের অটল সবে সমকর প্রতিজ্ঞা পালনী, এ পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। আমি যে বড় ভুল করেছি, তাই চলো আজ থেকে ভুলের মাসুল গুনতে আমাকে কারাগারে। চলো। ওই সেনাপতি চন্দ্রসেন নিয়ে গেল ওই অন্ধকার কারাগারে। এবার অন্ধকার কারাগারে থেকে মহারাজ মরবে অনুভব করবে যে অন্ধকারে থাকা লোক সিংহাসনে বাঁধত হয়ে থাকা তার কি জ্বালা যন্ত্রণা। এতদিনে আমার প্রতিশোধের আগুন একটু একটু করে নির্বাপিত হয়েছে। যে প্রতিশোধের আগুন একদিনের রানীর জীবনের বুকে দাউ দাউ করে চলেছিল, সে এখন আজ নিভে ছাই হয়ে গেছে। আর কিছু দূর গেলে আমরা এই রাজ্য পেরিয়ে অন্য রাজ্যে পৌঁছে যাব। আমি যে আর চলতে পারছি না স্বামী, এইভাবে দিনের পর দিন রাতের পর রাত আর কত পথ চলবো। কিন্তু পথ যে চলতে হবে কুসুমালা, আমাদের রাজ্যে থাকলে পরে আবার হয়তো আমাদের ধরে নিয়ে যাবে। তাই চলো আমরা এই রাজ্য পেরিয়ে অন্য রাজ্যে চলে যাই। স্বামী, আমি যে বড় ক্ষুধার্ত, কি বললে? বড় তৃষ্ণার্ত। ক্ষুধার্ত? হ্যাঁ, তুমি কি আমার জন্য একটু আহার সংগ্রহ করতে পারবে না? অপেক্ষা করো কুসুমালা। আমার মনে পড়েছে সেদিনের কথা, ঘাতক যখন মুক্ত করে দেয় তখন বলেছিল ক্ষুধার জ্বালা যখন সহ্য করতে পারবে না তখন প্রয়োজন হলে লোকের দ্বারা দ্বারা ভিক্ষা করে তোমরা জীবিকা নির্বাহ করবে। তাই দেরি নয় কুসুমালা, তোমার যখন ক্ষুধা পেয়েছে তোমরা এসো, আমরা হাত পেতে দুজনে লোকের কাছে ভিক্ষা করব। স্বামী, কি বলছো? তুমি আমার আহার সংগ্রহ করার জন্য মানুষের কাছে হাত পেতে ভিক্ষে চাইবে? হ্যাঁ চাইবো। না তুমি না রাজকুমার? না না না, কিসের রাজকুমার কিসের রাজকুমারী? যারা অনাহারে অনেকটাই পথে পথে ঘুরে বেড়ায়, ক্ষুধার জ্বালায় ছটফট করে অন্ন জোটে না, তারা কি রাজকুমারী হতে পারে? এখন তুমি এক ভিখারি আর আমি একজন ভিখারি। এসো কুসুমালা, দুজনে আমরা ভিক্ষা করি। ওগো নগরবাসী, বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি আমার এই ভিক্ষার ঝুলি নিয়ে। দয়া করে তোমরা কিছু ভিক্ষা দিয়ে সাহায্য করো, অনাহার থেকে আমাদের রক্ষা করো, অনাহার থেকে আমাদের রক্ষা করো। নগরবাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দাও।
গো দয়া করে কিছু ভিক্ষা দাও আমায়। আমরা বড়ই ভিখারি গো ও হায় গো দয়া করে কিছু ভিক্ষা দাও না আমারে। আমরা বড়ই ভিখারি গো ও হায় গো দারে দয়া করে নগরবাসী ভিক্ষা দাও দয়া করে কিছু ভিক্ষা দাও আমায়। ভিক্ষার ঝুলি কাঁধে তুলি গো ও হায় গো দারে দয়া করে নগরবাসী ভিক্ষা দাও ভিক্ষার ঝুলি কাঁধে তুলি গো ও হায় গো দয়া করো নগরবাসী ভিক্ষা দাও মোরে। পুষ্পবালা, এই দেখো ভিক্ষা করে আমরা অনেক পয়সা পেয়েছি। স্বামী, এখানকার মানুষ আমাদের অনেক ভিক্ষা দিয়েছে। হ্যাঁ স্বামী, তাই চলো তুমি এই গাছতলায় বসবে, তোমাকে গাছতলায় বসিয়ে রেখে আমি ওই দোকান থেকে তোমার জন্য খাবার কিনে দাঁড়াও স্বামী, একটু একটু ক্ষণিক দাঁড়াও।
মনে হয় আমাদের দুঃখ দেখে আরেকজন আমাদের ভিক্ষা দিতে আসছে। চলো পুষ্পমালা, চলো ওই গাছতলায় তুমি অপেক্ষা করবে, আর আমি তোমার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসবো। চলো স্বামী, এসো, চলো পুষ্প। এসো। এই দেখবি টাকা দিতে মন হয়। আমরা এই যেটা ওরা কি করলাম? এই ভাই, সত্য একটা। বয়স, তোমার নাম বয়স? হ্যাঁ বয়স। আমি তোমার মাথাটা কেটে মাটিতে এটা ইয়ার কি বেশি হয়ে গেল? তোমার সঙ্গে কথা হয়েছে কি? এই জঙ্গলে নাকি একটা মেয়ে আছে, রাজকুমারী। হ্যাঁ কুসুমা। হ্যাঁ। সত্য একটাই, কি শর্ত? টাকা তোমার, গয়না তোমার, মেয়েটা আমার। এই বয়স, এই, মেয়ে নেই কি করবে? মেয়েলি কি করে? মেয়ে নিয়ে মা বলে না, মা বলে, বোন বলে, কান্দে করলে কি নাচে? ওকে আমি বিয়ে করবো। এই! বিয়ে করবে মানে? হ্যাঁ, আরে শ্মশানে 3 বোঝা কাঠের মধ্যে 2 বোঝাতে চলে গেছে। আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা তা যাক, তা যাক, কিন্তু আমি তো আর শ্মশানে যাই না। কিন্তু যেতে তো হবে। না আমি এখনই তোমার মাথাটা কেটে আমি মাটিতে ফেলে দেবো। ওইটা করি না বাবা। শোন, হ্যাঁ টাকা গয়না তোমার, হ্যাঁ। কিন্তু রাজকুমারী আমার। বেশ ঠিক আছে, রাজকুমারী যদি দরকার হয় হ্যাঁ, আমি নিজে হাতে তুলে দেবো, সত্যি করে কথা দিলাম। কিন্তু টাকা গয়না আমার চাই। শোনাম তো, যে যে কি জন্য টাকাটি করিস? পেটের জন্য। পেটে ছুরি মারতে পারি না। এই! পেটে ছুরি মারবো কেন? না, না, পেট যখন অত জ্বালা তখন পেটে ছুরি মারতে হবে। তো তাই হইলো, রাজকুমারী আমার আর টাকা তোমার। চলো। তবে আমি তুলে দেবো হাতে। আমার স্বামী বলেছে এই গাছতলায় আমায় বিশ্রাম করতে। আর দেরি করব না, আমার স্বামী আমার জন্য খাবার আনতে গেছে। রাজকুমারী! তাই? রাজকুমারী, ওই তো রাজকুমারী। ওই তো। ওই দেখো রাজকুমারী তাল গাছে তাল খেয়েছে। আরে টিকটিকি! শালা ঠিক ঠিকই। রাজকুমারী রাজকুমারী রাজকুমারী। আমি বলেছি না হাতে তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। ওই দেখো, দেখেছো? পালালে। পালালে জ্বালানো হয়ে যাবে। আমার হাতে দিয়ে হ্যাঁ আমি তুলে দেবো বলেছি, তুলে দেবো। দিয়ে দাও। তুমি এক কাজ করো, একটু খানিকক্ষণ সাইডে দাও। কে তোমার? সেই চোখ, সেই মুখ, সেই রূপ, বাহ!
এতদিন পর আমি পেয়েছি আমার লক্ষ্যপতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ছাড়া আমার মনের আশা পূরণ করতে কেউ পারবে না। কি বলছো তুমি? হুম, না না, এমন কথা উচ্চারণ করো না। এমন কথা উচ্চারণ করা যে মহা পাপ। পাপ পাপ হলেও আজ আমি ছাড়বো না, আমার আশা পূরণ করেই ছাড়বো। না, আমি পারবো না। আমি পারবো না কারোর মনের আশা পূর্ণ করতে। পারবে না? না, পারবে না মনের আমি আশা পূরণ পারবো করতে? না, পারবো না, পারবো না। পারবি না একবার দাদা বলে ডাকতে? ওরে হতভাগী, তোরই মতো আমার একটা ছোট্ট বোন ছিল রে। ওই শয়তান একদিন এসে আমার বোনটাকে শেষ করে দিয়েছে, তাই তো তোর মধ্যে ভেসে উঠেছে সেই রূপের ছায়া। একটিবার দাদা বলে ডেকে বুকের ভিতর যে আগুন আমার দাও দাও করে জ্বলে, সেই আগুনটা আমার নিভিয়ে না বোন। শোভা, দাদা, শোভা, দাদা। রাজি হয়ে দে। হ্যাঁ, আমি কথা দিয়েছি তখন হাতে তুলে দেবো। ডাকাত, আমি তো ব্রাহ্মণ এখন। তোর নাম কালুয়া ডাকাত। না, আমার নাম বেকারি ডাকা। ভিখারি ডাকাত না, ভিখারি ডাকাত। ওহো ডাকাত রে। হাতে তুলে দেবো বলেছি, কথা দিই, কথা রাখতে হবে। অবশ্যই। দে হাতটা দে। আজ থেকে মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে এই মেয়েটা হলো তোমার মা, তুমি হলে তার বুড়ো ছেলে। ইয়ার্কিটা বেশি হয়ে গেল না? না, এটা আমি পারবো না। পারবো না বললে তোমার ওই তুলুবালটা সামলা। এটা তুলুবাল মা বলে ডাক। আগে ডাকাত পালিয়ে যাক, তবে তো কোন বাবা উদ্ধার করে দেখি। এই, কি বলতে হবে? মা, আজ থেকে আজ থেকে তুই আমার মা, আমি তোর বুড়ো ছেলে। আজ থেকে তুমি আমার কে ডাকছে? ওই, কে ডাকছে? এই জ্ঞানী মেয়েটা কে ডাকছে? ওই তো, ওই তো। আজ থেকে মা, আজ আমি থেকে তোর বুড়ো ছেলে। আজ থেকে তুমি আমার এটা বলতে পারো। ডাকাত পালিয়ে যাক, তবে কোন বাবার উদ্ধার করবে। এই, আজ এই। থেকে তুমি আমার মা। ডাকাত, হ্যাঁ? মা নামে যে এত মধুত আমি জানতাম না। আমি জানতাম মেয়েরা ভোগের সামগ্রী, পুরুষের ওরা সবসময় পুরুষের আশা কামনা মিটাবে না। ওকে যেমন মা বলে রেখেছি, ওকে যারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ওই রাজ সিংহাসন থেকে বঞ্চিত করেছে, আমি কথা দিলাম এই মাকে আমি ওই রাজ সিংহাসনে প্রতিষ্ঠা করব, তবেই আমার নাম রাজ বয়স। বয়স কাকা, বয়স কাকা। দাদা, কিন্তু কিন্তু তোর স্বামী কোথায়? আমার স্বামীর কথা তুমি বলো না দাদা। আমার স্বামীকে যে আমি এই গভীর বনানীর মাঝে হারিয়েছি। বেশ, আমার সঙ্গে আয়। দেখতে পাচ্ছিস একটা তাল পাতার কুঠি, ওই কুঠির মাঝখানে আমি থাকি। ওখানে আজ থেকে তুই থাকবি, আর তাল পাতা কেটে দেবো, পাখা তৈরি করবি আর পাখা বিক্রি করবি। বেশ, তাই হবে দাদা। যে কারাগার আমি নিজেই তৈরি করেছিলাম। কে? অনেক অন্ধকার কারাগারে কে বন্দি করেছে? বয়স তুমি? এখানে যাকে আমি বিশ্বাস করেছিলাম, আমার রানী শিবানীর চক্রান্তে ওই সেনাপতি চন্দ্রসেন আমাকে বন্দি করেছে। আপনার বধূমাতা পুষ্পমালা কোনো বেঁচে আছে? পুষ্পমালা এখনো বেঁচে আছে? আপনি আমার সঙ্গে আসুন। কোথায় দেখাতে পারবে? জঙ্গলে। চলো চলো চলো। আমি মহারাজকে
জঙ্গলে নিয়ে যাব। কেন এই রাজপ্রাসাদ অন্ধকার কারাগার থেকে তুমি নিয়ে যাবে এই রাজাকে? হ্যাঁ, নিয়ে যাবো। হারামজাদা, এত বড় সাহস তোর, তুই রাজার গায়ে হাত দিস? হারামজাদা, তুই হত্যা কর, তোকে আমি দাঁড়া শালা, আমি তোকে আসছি। ডাকাত, 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 কোন ডাকাত? আমার লোক আছে নাকি দেখছিস? কে আছে? শয়তান সেনাপতি চন্দ্রসেন, এখন আমি বেঁচে আছি। যা অপরাধ তুমি করেছ, তোমার মতো শয়তানের শাস্তি প্রাণদণ্ড। সহদেব, যে শয়তান তোমার বোনকে হত্যা করেছে, সেই শয়তানকে তুমি হত্যা করো। সহদেব, মহারাজ বলো, আপনি বিচার করবেন, এই রাজ্যের রাজা আপনি, তবে এই শয়তানের বিচারের দায়িত্বটা আপনি আমাকেই দিন। বেশ, সহদেব, এর বিচারের দায়িত্ব আমি তোমার উপরে অর্পণ করলাম, তুমি নিজে হাতে বিচার করো। পিতা, এবার কার বিচার করতে হবে? আমার রানী শিবানীর বিচার। আমার মায়ের বিচার, তাই না? তোমার মায়ের বিচার। তাহলে মায়ের বিচার আমি করবো পিতা? তুমি জ্যেষ্ঠ পুত্র বেশ, তুমি। তবে তাই হোক পিতা, তাই হোক, বিচার আমি করব। ও মা নয়, ও হচ্ছে রাক্ষসী। ও যদি মা হতো তাহলে প্রার্থনার সন্তানের মাথায় মিথ্যা কলঙ্কের বোঝা চাপিয়ে দিতে। ও যদি মা হতো তাহলে প্রার্থনা আমার পিতাকে কারাগারে বন্দি করতে। তাই যে অপরাধ আমার ওই মা করেছে, সেই মহাপাপী মায়ের একমাত্র শাস্তি হচ্ছে মুক্তি। কি হলো যুবরাজ কাঞ্চন, মা, তুমি আমাকে শাস্তি দিলে না? না মা না, ছেলেবেলা থেকে তোমাকে আমি মা বলে ডেকেছি। হয়তো জন্ম তোমার গর্ভে হয়নি, তবুও তুমি তোমার মা। মা যতই অপরাধ করুক, সন্তান কখনো বদলা নিতে মায়ের উপর আঘাত করতে পারে না। তাই মা গো, আমি যদি তোমার কাছে অপরাধ করে থাকি মা, তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমার মাকে আমি হত্যা করতে পারি না। যুবরাজ কাঞ্চন, শোনো দাদা, ওটা তোমার সৎ মা, আর ওই মা হচ্ছে আমার গর্ভধারিণী মা। আমার মায়ের বিচার আমি করব, তুমি করতে পারো না। বেশ, তবে তাই কর। ঠিক বলছি বিদায়। তোমার মায়ের বিচারের দায়িত্ব আমি তোমার উপরে দিলাম, তুমি বিচার করো। আপনি আমাকে আদেশ দিলেন, আমি তো তাহলে আমি সত্য বিচার করছি পিতা। হ্যাঁ বলো তো বাবা। মা, আমার দুবদার মতন পিতাকে অন্ধকার কারাগারে কে বন্দী করেছিল? আমি আদেশ দিয়েছিলাম। রামের মতো দাদাকে হত্যার আদেশ কে দিয়েছিল? আমি হত্যার আদেশ দিয়েছিলাম। সীতার মতো বদিকে বনবাসে কে দিয়েছিল? আমি দিয়েছিলাম চিরনির্বাসন। তাহলে তুমি মা নও, তুমি হচ্ছে রাক্ষসী, আমার তুমি হচ্ছে ডাইনি, বাবা! তুমি হচ্ছে পেশাদারি। তোর জন্যই তো আমি সবকিছু করেছি বাবা। আমি এটা চাইনি মা, আমি চাইছি শান্তি মা। তাই তোমার মতন ওই পেশাদারি মায়ের এই জগতে বেঁচে থাকা কোনো যুক্তি নেই। আর তোমার মতন মা যদি থাকে, আমাদের মতন
ছেলেকে তিনে তিনে ধ্বংস করবে আমার বিচারে তোমার কি শাস্তি জানো? শাস্তি বাবা। যে বড়রা ফেলতে যে অস্ত্র সেই অস্ত্র খুলে নিয়ে তোমার মাকে এ কি করলি ভাই? আমার অন্যায় আমার পাপের শাস্তি তুই দিয়েছিস। যুবরাজ যুবরাজ কাঞ্চন তুমি আমাকে না। পুত্র কাঞ্চন মারো হরি রাখে কেম রাখে হরি মারে কে। যাক তুমি এসেছো, আমার আর নয়, বয়স হয়ে গেছে। এই মুহূর্তে তুমি রাজ সিংহাসনে না উপবেশন পিতা করো। না, ওই সিংহাসনে আমি বসবো না। যে সিংহাসনে এত মারামারি কাটাকাটি, সেই সিংহাসনে বসতে আমি চাই না। প্রাণের ছোট্ট ভাই অমল, আমার কাছে আয় ভাই, আমার কাছে আয়। ওরে ভাই, এই সিংহাসনে আমি তোকেই বসিয়ে দিলাম, বসে রাজ সিংহাসনে। তুই সবসময় ওখানে বসে বিচার করবি, আর তোকে সবসময় প্রহরীর মতো প্রহরা দেব আমি। সহদেব, আজ সকলের মনকে জয় তুমি করতে পারোনি, আমিও করতে পারিনি, পিতাও পারেনি, ভাই অমলও পারেনি। সকলের মনকে জয় করেছে আমার পুষ্পমালা। যে রাজবাড়ির বধূ পুষ্পমালা নিজের জীবন বিপন্ন করে আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে, নিজের জীবন বিপন্ন করে আমাকে নিয়ে পথে পথে ঘুরে বেরিয়েছে, ভিক্ষা করেছে, সে রাজকন্যা সকলের মনকে জয় করেছে। তাই আমার কণ্ঠে কণ্ঠ মিলে সকল এক বাক্যে বলো, জয় রাজবধূ পুষ্পমালার জয়।